হ্যালো। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, গণেশ বাবু কথা বলছেন? হ্যাঁ। হ্যাঁ, আমি মৈনাক দত্তরায় কথা বলছিলাম বিজেপির আইটি সেলের পক্ষ থেকে। আচ্ছা দাদা, হ্যাঁ, নমস্কার। নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ, আছি, ভালো হ্যাঁ, আছি। বলছি যে আমরা খবর পেয়েছি যে আপনি বিজেপি দলে বিভিন্ন কার্য যে প্রক্রিয়াকরণ চলছে, যে কর্মসূচি চলছে, হুম। আরামবাগ জেলা সাংগঠনিক আহ, যে কার্যপ্রণালী চলছে সেই কার্যপ্রণালীতে আপনি অংশগ্রহণ করছেন না বা করতে দেওয়া হচ্ছে না। এই বিষয়টা কি সত্যি, না আংশিক সত্যি, না মিথ্যে? না না, সবটাই সত্যি। আচ্ছা। এখন বিষয় হচ্ছে বিমান ঘোষ চক্রান্ত করে আমাকে এ ধরনের করছে। হ্যাঁ। হুম। আর এবং সর্বদিক থেকে আমাকে অপমান করছে। আচ্ছা। একটা আমি একটা বরিষ্ঠ কার্যকর্তা, কিন্তু সেই সম্মানটুকু আমাকে কোথাও দিচ্ছে না। আচ্ছা। হ্যাঁ। আজকে আমি তারকেশ্বর বিধানসভার আমি 2011 সালে প্রার্থী ছিলাম আচ্ছা। এবং অখণ্ড তারকেশ্বরের মন্ডল সভাপতি হিসাবে গোটা তারকেশ্বরেরই তখন একটাই মন্ডল ছিল। আচ্ছা। তো সেই মন্ডলের আমি দীর্ঘদিন সভাপতির দায়িত্বে ছিলাম, জেলা কমিটিতে ছিলাম, জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, জেলার সেক্রেটারি ছিলাম। এখনো জেলা কমিটির সদস্য হিসাবে আমাকে রেখেছে, কিন্তু কোনো মিটিং এ ডাকেনি। আহ, এবং একটা অনীহা বা আমার প্রতি একটা অসভ্যতা করছে। বিমান ঘোষ, পুরসুরার বিধায়ক। হ্যাঁ পুরসুরা বুঝাও, বিমান বাবু, বিমান ঘোষ, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। এই কারণটা কি, মানে এর অন্তর্নিহিত কারণটা কি? কারণ আপনি তো একজন বরিষ্ঠ কার্যকর্তা, বিজেপির হ্যাঁ একদম আদি লগ্ন থেকে আপনি আছেন এবং বাংলায় হ্যাঁ বিজেপির যে হ্যাঁ গোড়াপত্তন সেই সময় থেকে আপনি আছেন এবং হ্যাঁ যথেষ্ট দক্ষতার সাথে, বলিষ্ঠতার হ্যাঁ সাথে আপনি লড়াইটা করেছেন এবং আহ, এই বাংলায় বিজেপির হ্যাঁ ভিত শক্ত করার পিছনে আপনার অবদান অপরিসীম, আমরা যতখানি হ্যাঁ খবর পেয়েছি। তা সেই হ্যাঁ জায়গা হ্যাঁ। থেকে দাঁড়িয়ে বিমান ঘোষ, যিনি কিনা সিপিএম থেকে এসছেন এবং আপনি আহ, কে বলছেন? আমি মৈনাক দত্তরায় কথা বলছি বিজেপি আইটি সেলের পক্ষ থেকে। হ্যাঁ। মানে কোনো মিডিয়া নয় তো? আমি না, মিডিয়া না, জানতে চাই। আমি দলের আইটি সেলের পক্ষ থেকে খবর নিচ্ছি, কারণ আমরা খবর আহ, পেয়েছি যে আরামবাগ সাংগঠনিক হ্যাঁ জেলায় একটা হ্যাঁ একটা হ্যাঁ ফাঁক তৈরি হয়েছে, একটা একটা গ্যাপ হ্যাঁ তৈরি হয়েছে। সেই গ্যাপটা কিভাবে হ্যাঁ। পূরণ করা যায় এবং আরামবাগে কিভাবে দলকে এগিয়ে এখন নিয়ে যাওয়া যায় সেটা। বিষয় হচ্ছে আমি নিজে উপযাচক হয়ে প্রার্থীর সাথে ঘুরছিলাম। হুম। হ্যাঁ। হুম। আমার অপমান সহ্য করেও আমি ঘুরছিলাম, কেননা আচ্ছা। আমি আমি মনে প্রাণে মনে করেছিলাম যে প্রার্থীটা ভালো হুম। বা একটা সাদামাটা ছেলে। হ্যাঁ। হুম। এবং আমার আমি এক সময় ওকে যথেষ্ট রাস্তা দেখিয়েছিলাম, যে ছেলেটা দাঁড়িয়েছে হুম। অরূপ কান্তি দিকদার। অরূপ কান্তি দিগার। হুম। আমার কাছে ওকে আমার বাড়িতে নিয়ে এসেছিল হুম। তৎকালীন গোঘাটের তপন মুখার্জি বলে একজন বরিষ্ঠ কার্যকর্তা। আচ্ছা। আমার বাড়িতে এনেছিল অরূপ দিগারকে, যে একে একটু রাজ্য নেতাদের সঙ্গে পরিচিত ঘটিয়ে দেওয়ার জন্য। হুম। তারপরে আমি ওনাকে নিয়ে রাজ্যে বেশ কয়েকবার গিয়েছিলাম এবং আমি তারকেশ্বরেও বেশ কয়েকটি প্রোগ্রামে ওনাকে আমন্ত্রিত করে এবং সম্মান পূর্বক তখন আমি বেশ কয়েকটি প্রোগ্রামেও ওনাকে রেখে আহ, একটা সবার সাথে পরিচিত ঘটিয়েছিলাম। আচ্ছা। যাই হোক, আমার পূর্ব পরিচিত এইটুকুন তো বিমান বাবু, জানো। আপনাকে নিয়ে সমস্যাটা কোথায়? বিমান বাবুর আপনাকে নিয়ে সমস্যাটা কোন জায়গায় আমাদের এখন বিষয় হচ্ছে একটা ইগো তৈরি করছে। এখন আমি যতটুকুন জানি, ঠিক আছে, আহ, গত বিধানসভাতে তারকেশ্বর থেকে উনি বহু টাকা তোলাবাজি করেছে, আচ্ছা। ঠিক আছে। সেগুলো আমি জানি। আচ্ছা। হ্যাঁ, বেশিরভাগটাই আমি জানি বা সেইগুলোতে এবং তাদেরকে বেশিরভাগকেই ও এখানে বিধানসভা প্রার্থী করিয়ে দেবে বলেও বেশ কিছু টাকা তাদের কাছ থেকে হাতিয়েছে। আচ্ছা। হ্যাঁ, এরকম ভাবে ওনার একটা ব্যাপার আছে। আচ্ছা। আর সেই জায়গায় আমাকেও উনি
বিধানসভা প্রার্থী করে দেবেন বলে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আচ্ছা। কিন্তু সেটা উনি করেননি। এবং হ্যাঁ, এবং আজকে দীর্ঘদিন তারকেশ্বরে মানুষ বিজেপি বলতে গণেশ চক্রবর্তীকেই চিনে এসেছে বা চিনত। আর উনি সেটাকে মানে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন, বা আমার পরিবর্তে এখানে অন্য কারো নাম মনে হয় সাজেস্ট করেছিল। সাজেস্ট করেছিল। কিন্তু আমি যতটুকু জানতে পারি, তৎকালীন অমিত শাহের যে আইবি তারকেশ্বরে ঘোরাঘুরি করেছিল, সেই আইবি রিপোর্ট হচ্ছে যে 85% মানুষ বিজেপি বলতে গণেশ চক্রবর্তীকেই চেনেন বা রেসপেক্ট করেন। আচ্ছা। আমাকে সেই আইবি, যেমন আপনি ফোন করেছেন, এরকম ভাবে দিল্লির আইবি যারা এসেছিলেন তারা আমাকে ফোন করেছিলেন। আমি তখন ঘটনা সূত্রে ছিলাম গোরখপুরে। হ্যাঁ, গোরখপুরে আমি দুর্গা পূজা করতে গেছিলাম। আমি ব্রাহ্মণ হিসাবে পূজারি পূজা। তো গোরখপুরে দুর্গা পূজা করতে গেছি। আমাকে ওনারা এটাও বলেছিলেন যে আপনি যদি পারেন তাহলে দিল্লিতে আমাদের অফিসে আসুন। এবার দেখুন, পুজো করতে গিয়ে সেখান থেকে দিল্লি যাওয়াটা সম্ভব হয়নি। এবার দ্বিতীয় কথা হচ্ছে, যত যাই হোক একটা পুজো যে জামা কাপড় বলুন, গামছাই বলুন, আর টাকা পয়সা সবকিছু নিয়ে আর সেই আবার দিল্লির অফিস যাব, আমি আর গেলাম না। আর হলো কি, তার পরবর্তী ক্ষেত্রে আমার ফোনটিও হারিয়ে গেল। ভদ্রলোককে ফোন করেছিলেন, আমি ওনাকে আর ফোনও করতে পারিনি। আচ্ছা। যাই হোক, এরপরেতে উনিও বোধহয় আর ফোন করেছিলেন কিনা ঠিক বুঝতে পারছি না। এরপরেতে আমার এখান থেকে আমার নামটাকে যেভাবে হোক বাতিল করা হলো। হ্যাঁ, আমি সেটা বুঝতে পারছি যে এখান থেকে ভালো রকমের করে মানে এমন কিছু চাপ দেওয়া হলো দিলীপ ঘোষের মাধ্যম দিয়ে, যেটা দিল্লির নেতারা তখন বাধ্য হয়ে বললেন যে যদি, কারণ মানুষ চাইছে গণেশ চক্রবর্তী, ভোট হলে গণেশ চক্রবর্তী এক ডাকে জিতে যাবে, আর সেই জায়গায় যদি অন্য নাম দেয়, আমার মনে হচ্ছে এটাই হয়েছিল আর কি। এবং যেই কারণে তখন সেই সব নাম ওরা বাতিল করে দিল্লির নেতারা। এবং বাতিল করার পরিপ্রেক্ষিতে তখন স্বপন দাশগুপ্তকে এখানে প্রার্থী করে পাঠিয়ে দেয়। হ্যাঁ, এবার হলো কি, বিমান ঘোষ তাকে এমন ভাবে পরিচালনা করিয়ে আমার কাছে স্বপন বাবুকে খারাপ করে দিলেন যে মানে স্বপন বাবুকে এমনই বোঝানো হলো যে গণেশ চক্রবর্তীকে বাদ দিয়ে আপনি যেমন ইচ্ছা করুন, ওর সঙ্গে ঠিক একই, এই এখন যেমন করছে ঠিক এমনই ওটা বুঝিয়েছিল। তো বিমানবাবু আমরা শুনেছি, বিমানবাবু এই যে 2016 সালে যে এখন যে ঘটনাটা আমরা সচক্ষে দেখছি, যে এই যে এসএসসি দুর্নীতি এবং এই যে প্যানেল বাতিল হয়ে যাওয়া 25,753 জনের গোটা প্যানেল, এই যে একটা চক্রান্ত, এই যে দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গে কোথাও না কোথাও গিয়ে বিমানবাবু জড়িত মানে সেখানেও টাকা নিয়ে লোক ঢোকানো বা নিজের পছন্দের প্রার্থীকে সেইখানে ইনক্লুড করা, কারণ তখন তিনি বিজেপির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। উনি প্রথম থেকেই খুবই অর্থটা চেনেন, বুঝতে পারছেন। উনি পার্টির কে ভালো ছেলে বা কে ভালো সংগঠন জানে বা কার মাধ্যমে সংগঠন উঠে আসতে পারে, এই জিনিসগুলো উনি কোনোদিনই বোঝেন না বা বোঝার চেষ্টা করেন না। ওনার কাছে মেন টাকা, ঠিক আছে। এমনকি আপনি ধরুন আমার শরীরে হাড়গোড় সব ভাঙা আছে, ঠিক আছে। আমাকে তারকেশ্বরে একটা বাচ্চা ছেলেকে পিটিয়ে মেরে দিয়েছিল, আমি সেইটা আন্দোলন করতে গিয়েছিলাম। এবং আন্দোলনটা করতে যাওয়ার সময় আমি তখন জেলার ভাইস প্রেসিডেন্ট, আমি তখন বিমান ঘোষকে বলেই গেছি যে এই ব্যাপার, আমি ওখানে যাচ্ছি। তো ঠিক আছে গণেশ দা, আপনি যান, আপনি আন্দোলন করুন, আমি যাব। কিন্তু উনি এলেন না। হ্যাঁ, আমি থানা ঘেরাও করে বসে আছি, বা
যে বাচ্চাটাকে মেরেছে সেই লাশটাকে নিয়ে আমি আন্দোলন করছি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো সেই বাচ্চাটাকে আবার ময়না তদন্ত করতে পাঠানো হলো। ময়না তদন্ত করে আসার পরে তাকে আমরা বরফ দিয়ে সংরক্ষণ করে, যে যতক্ষণ না খুনিকে গ্রেপ্তার করা হচ্ছে আমি লাশ পোড়াতে দেবো না, এই মর্মে টোটাল লাশটাকে বরফ দিয়ে সংরক্ষণ করে সেখানে আমি 2019 সালে মানে তারকেশ্বরের বুকে বিরাট একটা আন্দোলন তৈরি করেছিলেন, আন্দোলনের ছবি তৈরি করেছিলেন। তো সেইটা ওরা বুঝতে পেরে ওরা করলো কি, তৃণমূলের লোকেরা, যে এটাকে তাহলে একটু রাত করে দেওয়া হোক, রাত হয়ে গেলে বিজেপি বিরোধী দল তারা ভয়ে পালাবে। আচ্ছা। আর ঠিক তাই হলো। রাত্রির 11টা 11:30টার সময় যখন দেখছি যে লোকজন কমে গেছে, ওরা চারদিক থেকে লোক জড়ো করে বিভিন্নভাবে বাসে করে বা বিভিন্নভাবে লোক জড়ো করে, প্লাস হচ্ছে এসপি ডিএসপি এরকম ভাবে প্রায় 27 ভ্যান পুলিশ সহযোগিতা নিয়ে আমাকে ওখান থেকে কিডন্যাপ করে তৃণমূলের লোকেরা, কানে পিস্তল ঠেকিয়ে। আচ্ছা, ঠিক আছে। এবং ওখান থেকে তুলে নিয়ে যায় প্রায় 10 কিলোমিটার দূরে একটা নির্জন শ্মশানে। রাত্রি সারা রাত ধরে মানে ভোর 4টে অবধি আমাকে মেরে মেরে শরীরের হাড়গোড়গুলো ভাঙে। আচ্ছা। পায়ের গোড়ালি দুটো, হাঁটু, কোমর ভেঙে দেয়। তো যাই হোক, এইরকম একটা লড়াই দিয়ে আমি বেঁচেও ছিলাম। আর বেঁচে ছিলাম মানে আমি তার ভূত কথা বলছি না, আমি বেঁচে আছেন। হ্যাঁ, আপনার মাঝখান থেকে ব্যাপারটা কি হলো যে আপনার আন্দোলনটাকে মানে সীমিত করে দেওয়া হলো, এবং আপনার দলেরই যারা আপনি যাদের সহযোগী বলে মনে করেন, সহযোদ্ধা বলে মনে করেন, সেই মানুষগুলো, বিশেষ করে বিমান ঘোষ, তিনি আপনাকে সহযোগিতা করলেন এবং আন্দোলনটা যেভাবে আপনি গড়ে তুলেছিলেন সেই আন্দোলনটা মাঠে মারা গেল আর কি, পরিষ্কার কথা বলতে গেলে যা দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, বিষয় হচ্ছে এর পরবর্তী ক্ষেত্রে আমি যখন হসপিটালে, তখন আমাকে লকেট চ্যাটার্জি দেখতে গেছিলেন বা আরো রাজ্যের নেতারা এসেছিলেন, দেখেছিলেন। এবং আমার কেসটা একটা থানায় যে অভিযোগ জানাবো, এবং সেখানে অপরূপা পোদ্দার ছিল মানে মেন মাস্টার। যাই হোক, সেই অপরূপা পোদ্দারের নামে কেসটা যাতে না করি তার জন্য আমাকে অনুরোধ করেন আমাদের বিমান ঘোষ। আচ্ছা। আমাকে বলে, গণেশদা আপনি তো জানেন ও একটা এমপি নামে কেস করলে কেসটা হালকা হয়ে যাবে, অমুক হয়ে যাবে, তমুক হয়ে যাবে, টিকবে না। আর দেখুন, উনি তো করিয়েছেন এবং ওনার সঙ্গে উনি এখানে এসে আমাকে হুমকি দিয়েছেন বা উনি টোটাল দাঁড়িয়ে থেকে ব্যাপারটা করালেন। হ্যাঁ, তাহলে আমি তার নামটা মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে কোথাও কি বিমান ঘোষের সঙ্গে একটা অশুভ আঘাত অপরূপা পোদ্দারের হয়ে গিয়েছিল, ছিল। হ্যাঁ, এখনো আছে। আচ্ছা, যাই হোক, সেটা একটা ব্যাপার। তা আমি তখন বললাম যে না, আমি তো যাই হোক, কেসই হলো না। 1 মাস পরে আমি যখন একটু সুস্থ হলাম বা ভোর মিটে গেল, আবহাওয়া একটু ভালো, আমি আমার নিজের উদ্যোগে থানা ঘেরাও করলাম। আমি যখন দেখতে পাচ্ছি যে বিমান ঘোষ আমার কেসটা করবে না। হ্যাঁ, তাহলে আমাকে তো আমার বাঁচার জন্য আমাকে তো কেস করতে হবে। আপনার তো একটা আত্মরক্ষার্থে তো আপনি করবেনই, এটা অবশ্যই করবেন। যাই হোক, আমি কিন্তু ছেড়ে দিইনি। হ্যাঁ, আমি একটু ক্র্যাশ নিয়ে মানে ওই যে দু বগলে দুটো ক্যাশ নিয়ে আমি লোকজন নিয়ে গিয়ে থানা ঘেরাও করেছিলাম এবং আমি লিখিত অভিযোগ এফআইআর করেছিলাম অপরূপা পোদ্দারের নামে। অপরূপা পোদ্দার সহ 19 জনের মতন নামে সব কেস করেছিল। এই কেসটা কি গৃহীত হয়েছিল না সেটা ফাইল বন্ধ হয়ে পড়ে গেছিল বা কোথাও গিয়ে বিমান? কেস চলেছে, কেস চলছে, এখনো চলছে। ঠিক আছে, কেস এখনো চলছে। এমনকি যার বাচ্চা মেরে দিয়েছিল সেও কেস করেছিল, তাকেও মানে কিডন্যাপ করা হয়েছিল বা হ্যাঁ,
তাকে দিয়ে লেখানোর চেষ্টা হয়েছিল, নানা রকম কিন্তু একটা ব্যাপার। বিষয়টা কি দাঁড়াচ্ছে, মানে বলতে খুব খারাপ লাগছে, ভাবতে আরো খারাপ লাগছে যে বিমান ঘোষ দলের একজন বিধায়ক হয়ে দলেরই একজন বরিষ্ঠ কার্যকর্তার পিছনে কার্যত ছুরি মারার মতো একটা কাণ্ড করে বসেছেন এবং এখনো পর্যন্ত করে যাচ্ছেন। এটা তো আমরা করে যাচ্ছি, দলের হ্যাঁ। দলের দলের যারা আমরা নেতৃত্ব বলুন বা আমরা যারা আইটি সেলে আছি, আমরা তো এইগুলো কখনোই বরদাস্ত করতে পারি না। আমরা তো রাজ্য কমিটির কাছে রিপোর্ট দেবো যে আজকে গণেশ চক্রবর্তীর মতো একজন বরিষ্ঠ কার্যকর্তাকে আজকে কেন এত আঘাত সহ্য করার পরেও আজকে মানসিক এবং শারীরিকভাবে যন্ত্রণা দিচ্ছেন বিমান ঘোষ। আচ্ছা, যাই হোক, দ্বিতীয় কথা, আমি আজ 1990 সাল থেকে বিজেপি করছি, ঠিক আছে। হ্যাঁ, আপনি অনেক হ্যাঁ জানি, আমরা খবর জানি। এবং এই প্রার্থী করতে গিয়ে আমার তৎকালীন সিপিএম প্রচুর অত্যাচার করেছে, আমার বাড়ি ভাঙচুর, দোকান ভাঙচুর। পরবর্তী ক্ষেত্রে তৃণমূলও তাই করেছে, দোকানটা যেটুকুন ছিল আমার দোকান সব শেষ করবে। অথচ আমাদের এই যে আমার একটা বিড়ির ফ্যাক্টরি ছিল, যে বিড়ির ফ্যাক্টরিতে 700 মানে 700 লেবার আমার খাটতো। তা সেই টোটাল কারখানা দিনের পর দিন অত্যাচার বা পার্টির পিছনে খরচ করে করে আমি নিঃস্ব হয়ে গেলাম। এবং ধরুন তৃণমূলের অত্যাচার, সিপিএম এর অত্যাচার, নানা রকম করে করে কারবারটা ধ্বংস হয়ে গেল। তা আজকে আমি বর্তমানে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কোন রকমে চলছে। এবং ধরুন আমার যে শরীরের মানে ওই যে পায়ের যে জয়েন্ট গুলো ভাঙাগুলো, সেই ভাঙাগুলো এখনো মানে মাঝে মাঝে ফুলে যায়। কোনো কিছু নার্ভাসনেস হয়ে গেলে ফুলে যায়, ব্যথা হয়, হাঁটতে পারি না, মারলে তো হবেই। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে এসব কিন্তু মানে একটা মানুষ কিন্তু আমাকে একটা বিশাল শ্রদ্ধা করে, এখনো করে, ঠিক আছে। ও যতই দুবার জেলা সভাপতি হোক আর যতই মানে এমএলএ হোক আর যাই হোক, এখনো বিজেপি নিচুতলার কর্মীদের কাছে আমি এখনো হিরোই আছি এবং সাধারণ ভোটারদের কাছে তো এমনি আমি হিরো। আপনি কি মনে করছেন যে বিমানবাবু সামনে আছেন, আপনি পিছনের সারিতে চলে গেছেন বা আপনি অদৃশ্য হয়ে গেছেন, বিজেপির যারা নিচুতলার কর্মীরা আছে বা বিজেপির যারা কর্মীরা আছে বা সাধারণ ভোটাররা যারা আছে, যারা বিজেপি মনোভাবাপন্ন, তারা কি কোথাও কি একটা মানে অজানা আতঙ্কে ভুগছে বা কোথাও কি একটা কি বলবো মানে তারা এখন সত্যি তাই। শুনুন, এখন এমনি মানুষের কর্মীদের দেখুন, এবং শুধু তাই নয়, যাদের লাস্ট 2021-এর নির্বাচনে ভরাডুবির পর অত্যাচার হয়েছে, ভাঙচুর হয়েছে, তাদের একটা ক্ষতিপূরণ এসেছিল, সেইগুলোকেও ওর মনোমতন লোককে দিয়েছে। যাদের ক্ষয়ক্ষতি হয়নি তারা পেয়েছে, কিন্তু আমাদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা কেউই পাইনি কিছু। আমাদেরকে বলা হয়েছিল, এমনকি রাজ্যে কমলেন্দু নাকি জানিনি ওই জিএস ছিল বা উনিও বলেছিলেন আমাকে যে বাবু আপনি টাকা একটা পাবেন, হ্যাঁ, কিন্তু আমার কপালে ছিল না, এটা খুব দুর্ভাগ্যজনক, আমি কোনো ক্ষতিপূরণই পাইনি, ঠিক আছে। দেখুন, আজকে সব থেকে আবার আমি এই যে মানে মৃত্যুর আমার এখনো যে শরীরে নেই, তাতেও আমি দৈনিকই ছুটেছি বা এখনো ছুটছি, হ্যাঁ, এখনো মানে মানুষের পাশে আমি ছুটি, কর্মীদের যেসব কর্মীদের আমরা শুনেছি। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আমরা শুনেছি বিমানবাবু নাকি নানাবিধ অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং নানাবিধ অসামাজিক কার্যকলাপকে উনি প্রশ্রয় দেন, মদত দেন। যাই হোক, যেটা যা জেনেছেন কোনোটাই ভুল নয়, এইটুকুন খালি বললাম যে উনি একেবারেই মানে আমরা এও শুনেছি যৌন ব্যবসায় লিপ্ত কোনো মানুষের সঙ্গে তার সম্পর্ক আছে এবং তাকে নিয়ে তিনি মহরম করছেন এবং তাকে নিয়ে তিনি ভোটফ্রন্টে এখন এগুলো আছি, হ্যাঁ, এগুলো আছি, একদম ঠিকই বলছে, কিছু ভুল বলছে না, হ্যাঁ। এবং সেই সব মহিলাদেরকেই উনি প্রাধান্য দেন, হ্যাঁ, মানে মহিলা গঠিত কেসও আছে ওনার, মানে মহিলাদের প্রতি আর নারীদের প্রতি আসক্তিও আছে। কি বলবো, দেখুন এখন সুশান্ত বেড়াও তাই, কাকে ভালো বলবো বলুন তো। আচ্ছা, সুশান্ত বেড়াটিও আপনি ভাবুন,
সভাপতি একটা সেদিনের মেয়ে ছেলে, হ্যাঁ, একেবারে মানে তাকে একটা মানে বুথ স্তরের মহিলা তাকে হঠাৎ করে জেলার জিএস করে দিল, সুমনা মণ্ডলকে। তা কি এমন তার প্রতিভা ছিল, বা কি এমন তার গুরুত্ব আছে, বা কি এমন তার ঈশ্বরের বুকে তার কি এই কাজ কি বিমানবাবু করছেন, বিমান ঘোষও করছেন? মানে মহিলাদের প্রতি আসক্তি তার এতটাই বেশি যে মহিলাদেরকে কি আপে করছেন, তুলছেন, বরিষ্ঠ কার্যকর্তা? দেখুন এগুলো আছে, হ্যাঁ এগুলো আছে, এগুলো আপনারা তদন্ত করলেই পাবেন। আমার মুখ দিয়ে এগুলো বলানোর বা কিছু দরকার না, নেই। আমরা বেশি দেখতে যাচ্ছি না, মানে এই ঘটনাগুলো ঘটছে, আমরা আপনার কাছ থেকে, কারণ আপনি অনেক সিনিয়র, আমার থেকেও বয়সে আপনি অনেক সিনিয়র, বুঝতেই পারছেন, তো আপনার কাছ থেকে আমরা এইসব কথা বেশি জানতে চাই। কিন্তু আমরা জানি যে এই ফ্যাক্ট এগুলো আমাদের কাছে এসছে, এগুলো কি সত্যি, এগুলো কি রিয়েল, ঘটনাগুলো সত্যি? আপনারা এগুলো তদন্ত করুন। তদন্ত করলে দুধ আর জল যেমন আলাদা করা যায়, বিমান ঘোষের চরিত্র তাই ফুটে উঠবে বা আপনারা পাবেন। হ্যাঁ, এবং উনি আমাদের বর্তমান রাজ্য সভাপতিকেও প্রভাবিত করেছিলেন আমার বিরুদ্ধে, হ্যাঁ, বা বুঝিয়েছিলেন। হ্যাঁ, সেখানে আমি দেখেছি, সেখানে আমি তিরস্কৃত হয়েছি, কিছু করার নেই। আমি তো বুঝতে পারছি যে উনি আমাকে ভুল বুঝে। আমরা তো শুনেছি ওনার সঙ্গে আরামবাগের অন্যান্য যে বিধায়ক মধুসূদন বাগ বলুন বা বিশ্বনাথ তারক, এদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই। না, ভালো সম্পর্ক থাকবে কি করে? উনি এত অহমিকায় ভুগছেন এবং মানে কি বলবো, নিজেকে দেবতা ভাবতে শুরু করে দিয়েছেন যে বিজেপি কর্মীদেরকে উনি মোটেই এখন আর রেসপেক্ট দিচ্ছেন না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আরামবাগ বিধানসভাটা, এই আরামবাগ লোকসভাটা তো খুব কঠিন হয়ে যাবে আমাদের পক্ষে। আপনি শুনুন, আমার দুঃখ লাগছে এটাই, আমি এটা বারবার মানে বলবার চেষ্টা করছি। প্রার্থী ঘুরছেন বিভিন্ন জায়গাতেই, আমি নিজে ঘুরতে গিয়ে দেখতে পাচ্ছি হাইয়েস্ট 200 লোক। আচ্ছা, 50, 40, 80, 100, 150, হাইয়েস্ট 200 লোক নিয়ে প্রার্থী ঘুরছে। তাহলে মানে একটা লোকসভার ক্যান্ডিডেট, যেটা গতবারে আমাদের ফ্লো ছিল মিনিমাম 1000 জন, 1000-1200, 2000, 5000ও লোক নিয়ে ঘোরা হয়েছে, সেই জায়গাটা এইরকম কেন পরিস্থিতি? কঠিন। আপনি তো আমাদের চিন্তা বাড়িয়ে দিলেন, এবং শুধু চিন্তা নয়, চিন্তা করে অনেক রসদ জোগালেন, যেগুলো নিয়ে আমরা আগামী দিনে লড়াইয়ের পথ আমরা মানে আমরা কিভাবে এগোবো সেই রূপরেখাটা আমরা তৈরি করব। আগামী দিনে আবারও আপনার সঙ্গে কথা হবে, ভালো লাগলো। এখন বিষয় হচ্ছে আমার টোটাল জেলাতে আমার যে মানে সাধারণ কর্মীদের সঙ্গে একটা ভালোবাসা রয়েছে। আমি বলেছিলাম, আমি শুভেন্দু বাবুকেও বলেছিলাম যে আপনারা আমাকে দিন 15-র জন্য সভাপতি বানিয়ে দেখুন, যে আরামবাগ জেলাটাকে কিভাবে আমি পরিবর্তন করে দিতে পারি। হ্যাঁ, আমি বলেছিলাম। তো যাই হোক, সেটা হয়ে ওঠেনি। তা আমি আপনাকে বলছি, আপনি এটা তদন্ত করে দেখুন যে আমাকে যদি জেলা সভাপতি করা হয়, যেভাবে আন্দোলন শুরু হবে বা সাধারণ, তো অবশ্যই নজরে রাখবো, এবং আমরা অবশ্যই মানে আপনার যে মতামতগুলো, সুচিন্তিত মতামতগুলো, এগুলো অবশ্যই আমরা আগামী দিনে সেইগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো, এবং যাতে আরামবাগ অঞ্চল, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির ভিত শক্ত হয়, আমরা নিশ্চয়ই সেই বিষয়ে ওয়াকিবহাল হব। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় এবং আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার দিন শুভ, ভালো থাকবেন। আপনার নামটা ভুলে গেলাম। আমার নাম মৈনাক দত্ত রায়। মৈনাক দত্ত রায়। দাদা ধন্যবাদ। ঠিক আছে দাদা, ভালো থাকবেন।